আমাদের আলোচ্য বিষয় নাক ডাকা, ঘুমের সমস্যা এবং সার্জারি। এ বিষয়ে কথা বলার জন্য যে বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন। আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু। তিনি নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ, ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল। অধ্যাপক মনিলাল আইচ লিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যেই প্রসঙ্গে বলছি যে নাক ডাকার সমস্যাটা বোধহয় এতখানি সাধারণ, কিন্তু আবার অসাধারণও বটে। যদি একটু আমাদেরকে বুঝান যে আমরা আসলে কেন নাক ডাকি এবং কত সংখ্যক মানুষ, আপনি স্ট্যাটিস্টিক্স আছে যে আসলে নাক ডাকার সমস্যা হচ্ছে? দেখুন, নাক ডাকা বিষয়টা মোটেও সাধারণ না, এটা অসাধারণ। আগে যে একটা পপুলার বিলিভ ছিল যে নাক ডাকা, নাক ডেকে ঘুমানো খুব সুস্থ ঘুমের লক্ষণ, আসলে এটা মোটেও না। নাক ডেকে ঘুমানো অসুস্থ ঘুমের লক্ষণ। আচ্ছা। এবং এর যে জটিলতা, অর্থাৎ নাক ডাকার ফলে যে জটিলতাগুলো তৈরি হয়, নাক ডাকার অর্থটা কি? অর্থ হচ্ছে আপনার বাতাস নাক থেকে আপনার ফুসফুস পর্যন্ত এই জায়গাতে ঠিক মতো যাচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। এ কারণে এক ধরনের শব্দ তৈরি হচ্ছে। আমরা যদি জেনারেল পপুলেশনের জন্য বলি, তো এখানে যখনই বাতাস কম যাবে তখন কি কম যাবে? অক্সিজেন কম যাবে। অক্সিজেন কম যাওয়ার অর্থ হচ্ছে হার্ট বেশি পরিমাণ পাম্প করতে হবে, হার্টকে সমান পরিমাণ অক্সিজেন টিস্যু এবং ব্রেনকে সাপ্লাই দেওয়ার জন্য। কারণ বডিতে সবসময় হার্ট চেষ্টা করবে ব্রেন এবং টিস্যুর অক্সিজেন সাপ্লাই, মেটাবলিক সাপ্লাই ঠিক রাখার জন্য। অক্সিজেন ইজ ওয়ান অফ দ্য অনলি অ্যান্ড চিফ মেটাবলিক নিউট্রিয়েন্ট যদি বলেন। তো সেটাকে রক্ষা করার চেষ্টা করে, ফলে হার্টের উপর ওভারলোড হয়। আমাদের এক সময় এই ব্লাড প্রেশার বেড়ে যায়। এই নাক ডাকার কারণে মানুষের এই অক্সিজেন কম যাওয়ার কারণে তার স্পার্ম ম্যাচুরেশন হয় না, ফলে বন্ধ্যাত্ব দেখা দেয়। টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়, কারণ নাক ডাকলে স্ট্রেস হয়। স্ট্রেসের জন্য ইনসুলিন সিক্রেশন হয় ডিউ টু সিক্রেশন অফ গ্লুকোজ। অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন সিক্রেশন হয়। ব্রেনে স্ট্রোক হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। মেমোরি সংহত হয় না, অর্থাৎ মেমোরি কনসোলিডেশনের জন্য কোয়াইট ঘুম দরকার মানুষের। আচ্ছা। সেটা হচ্ছে না। কগনিজেন্স পাওয়ার মানুষের যেটা, অর্থাৎ আপনি যে চিন্তাটা করছেন এই চিন্তার শক্তিটা ডেভেলপ করে না এবং অস্থির থাকে মানুষ, ইম্প্যাশন থাকে। তো এই নাক ডাকার অনেকগুলো কুফল রয়েছে। কুফল আমরা এই কনসিকুয়েন্স যেটা, পরিণতি যেটা, সেটি অনেকখানি শুনলাম। যদি কারণটার জায়গায় আসি, আপনি ছোট করে বলে ফেলেছেন যে আমাদের যখন বাতাস ঠিক মতো যাচ্ছে না সেই সময়টায়, কিন্তু ওর পেছনের কারণটা আসলে কি? কি কারণে? কারণটা হচ্ছে যে আপনার একটা হলো অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। যেমন ওয়েস্টার্ন পপুলেশন যেটা, ইউরোপ, আমেরিকা, এদের যে শরীরের গঠন, এদের মুখের যে আকৃতি, এ কারণে তারা একটু নাক কম ডাকেন। তাদের 4.3% লোক নাক ডাকে। আচ্ছা। আর আমাদের মতো দেশে, এশিয়ান কান্ট্রিতে কনফিগারেশন, আমাদের বডি কনফিগারেশনের কারণে 16.4% লোক নাক ডাকে। ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এছাড়াও মোটা হয়ে যাওয়াটা মেইন ফ্যাক্টর, অর্থাৎ ওবেসিটি। মানুষের যে হাইট ওয়েট, অর্থাৎ উচ্চতা এবং তার ওজনের একটা ইন্ডেক্স আছে, মাপ আছে। এটা একটা প্রপোর্শনেট হইতে হয়। তার চেয়ে যদি 10% বেশি হয় ওজন, তাহলে মানুষ নাক ডাকে। থার্ড ফ্যাক্টর হচ্ছে যে মানুষের সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ মাসেল টোন থাকতেছে না মানুষের। মানুষ হাঁটাহাঁটি করে না, ব্যায়াম করে না, চলাফেরা করে না, অত্যন্ত অলস জীবন যাপন করি আমরা এক ধরনের। আমাদের বায়োলজিক্যাল লাইফ ইজ ভেরি ইনঅ্যাক্টিভ। মেবি মেন্টাল লাইফ অ্যাক্টিভ, বাট ফিজিক্যাল লাইফ কিন্তু নাই বললেই চলে। ফোর্থ হচ্ছে বিভিন্ন রকম ব্যাড হ্যাবিটস। তার মধ্যে প্রথমত হচ্ছে কম ঘুমানোর অভ্যাস। অর্থাৎ আমরা মনে করি ঘুম সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই। আমাদের যে 8 ঘন্টা একদম হারমেটিক্যালি, রিলিজিয়াসলি ঘুমাইতে হবে, এই ধারণাটাই মানুষের মধ্যে নাই। মানুষ মনে করে যত কম ঘুমায়, যত বেশি কাজ করব তত ভালো। কিন্তু উল্টা, আপনি যত কম ঘুমাবেন আবার জীবনের আয়ু তত সংক্ষিপ্ত হয়ে আসবে। আপনি এছাড়া কিছু ক্রেজি হ্যাবিটস, ইরেগুলার হ্যাবিট, যেমন আপনি আজকে 11টায় ঘুমাতে যান, কালকে 1টায় ঘুমাতে যান, পরশু দিন 3টায় ঘুমাতে যান, তারপর দিন আবার 9টায় ঘুমাতে যান।
এটা হবে না। ঘুমের একটা রেগুলেসি আনতে হবে, কারণ মানুষ এক সময় কিন্তু সানরাইজ সানসেটে ঘুমাইতো, ডার্ক লাইট সাইকেল আমি সবসময় বলি, এবং ডে নাইট সাইকেল, এটাই কিন্তু মানুষের শরীরকে কার্কাডিয়ান রিদমকে মেনটেন করে, বায়োলজিক্যাল ক্লককে মেনটেন করে। সো এইটাকে আমরা সাংঘাতিক রকম ডিস্টার্ব করি। যেমন শিফট ওয়ার্ক আমরা করি, এখন ইলেকট্রিসিটি আসার ফলে আমরা শিফট ওয়ার্ক করি, এই শিফট ওয়ার্কের ফলে আমাদের ঘুম ডিস্টার্ব হয়। দিনের ঘুম যখন দিনে, মানে রাতের ঘুম যখন রাতে হওয়ার দরকার ছিল, সেই রাতে যখন আমরা কাজ করি তখন দিনে গিয়ে ওই ঘুমটা আর ওইভাবে হয় না। তাহলে এই শিফট ওয়ার্ককে পটেনশিয়ালি কার্সিনোজেনিক বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। এছাড়া যারা ট্রাভেলের উপর থাকেন, জেট ল্যাগে থাকেন যারা, তাদেরও ঘুমের সাংঘাতিক ডিস্টার্ব হয়। সেটাই, এই যে ঘুমের সমস্যাটা তাহলে আমার নাক ডাকের বিষয়টাকে আরো বেশি গভীরতর করে ফেলছে। আরো একটা কারণ মানুষ নাক ডাকে, যেমন অ্যালকোহলিক্স। আচ্ছা, আপনি অ্যালকোহল খেলে বডির মাসেল রিল্যাক্স হয়, সেম টু নিকোটিন। ইফ ইউ টেক সো মাচ নিকোটিন এভরি ডে, তাহলে দ্যাট কজেস ইনফ্লামেশন অফ ইউর নোজ, এবং গলার ভিতরে আপনার ইনফ্লামেশন মানে জায়গাটা ফুলে যায়, ইডিমা তৈরি হয়, ফলে নাসান্ত ছোট হয়ে গিয়ে ডায়ামিটার কমে যায়। অ্যালার্জি, ইট ইজ ওয়ান অফ দ্য কজ। আর সিডেটিভ, ঘুমের ওষুধ, এইটা যারা নাক ডাকে তাদের জন্য যেমন ডেঞ্জারাস, এবং ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইলে কিন্তু নাক ডাকে, যেটার নাম হলো হিপনোস্লিপ। এটা কোনো স্লিপই না, এবং এটা বাজে স্লিপ, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো দিস আর অল দ্য ব্যাড মিনেস অ্যান্ড ব্যাড এলিমেন্টস যেগুলোর কারণে ডিস্ট্রয় আওয়ার স্লিপ। ওকে, তাহলে নাক ডাকার এই যে এতগুলো কারণের কথা বললেন, এর মধ্যে আমরা যে আলোচনায় আসব যে ঘুমের সমস্যার কারণেও হচ্ছে এবং একই সাথে অ্যানাটমিক্যাল কারণেও কিন্তু নাক ডাকা হচ্ছে। তাহলে বিশেষ করে বাচ্চাদের, এটা আমি বলতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের যাদের অ্যাডিনোটনসিল থাকে, নাকের পিছনে একটা মাংসপিণ্ডের মতো হয়, যেটাকে বলে অ্যাডিনয়েড, এটা লিমনোড ফুলে যায়। এইটা বাচ্চাদের 99% কেসে এটা হলো, বাচ্চাদের দেখবেন মুখ দিয়ে লালা গড়ায় পড়ে, বাচ্চা ঘুমের মধ্যে ঘর ঘর শব্দ করে, বাচ্চাদের ঘুমের মধ্যে জেগে ওঠে, ঘুমের মধ্যে কথা বলে, এগুলোকে বলে সমনম্বুলেন্স। হ্যাঁ, বাচ্চা ঘুমের মধ্যে জেগে যায়। হ্যাঁ, এগুলোর মূল কারণ হলো এই অ্যাডিনোটনসিলাইটিস। আচ্ছা, বড়দের ক্ষেত্রে যে কারণগুলো আমি বললাম, এবং বাচ্চাদের ক্ষেত্রে ওই ফ্যাক্টরগুলোও কিন্তু আছে, অর্থাৎ মোটা হয়ে যাওয়া, স্থূলতা। আজকাল এই যে আমরা খাচ্ছি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বলি আমরা, যেটা মৌলিক ফুড না, ফুডের ভ্যালুতে বা ফুডের কোয়ালিটিতে ইটস এ ভেরি ব্যাড ফুড, কিন্তু এটা সুস্বাদু বলে আমরা খাই। সো এগুলো কারণ। আবার কিছু হরমোনাল কারণ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, ওয়ান অফ দ্য কজ। আচ্ছা, তাহলে আমরা মাঝে মাঝে এটা আসলে একটা প্রশ্ন অনেকেরই থাকে যে ছোট একটা বাচ্চা ও কেন নাক ডাকবে, কিন্তু সেটার তাহলে একটা মেডিকেল কারণ কিন্তু আপনি বলে ফেললেন। তাহলে কারণ ভেদে চিকিৎসা নিশ্চয়ই আলাদা হবে। যিনি স্থূলতার কারণে নাক ডাকছেন তাকে আপনারা একরকম পরামর্শ দিবেন। আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে একটু আগাবো, যেহেতু সার্জারি আমাদের আজকের একটা অন্যতম প্রধান আলোচ্য বিষয়, আমরা ওটা দিয়ে একটু শুরু করি। যে সার্জারির ইন্টারভেনশন যেটা বা চিকিৎসা যেটা কখন আপনারা চিন্তা করেন নাক ডাকা অথবা ঘুমের সমস্যার সমাধানের জন্য? দেখুন, এটা গ্রেড করা হয়। প্রথমে নাক ডাকাকে গ্রেড করা হয় মাইল্ড, মডারেট, সিভিয়ার। অর্থাৎ ঘুমের মধ্যে নাক ডাকলেই হবে না, তার দম বন্ধ হয় কিনা। আচ্ছা, এটা 10 সেকেন্ডের জন্য যদি 5 বারের বেশি বন্ধ হয় প্রতি ঘন্টায়, তাহলে দ্যাটস সিগনিফিক্যান্ট। আমরা স্লিপ অ্যাপনিয়া বলি তখন। আচ্ছা, আর যদি স্লিপ অ্যাপনিয়া প্লাস হাইপোঅ্যাপনিয়া একটা আছে, সেটা হলো নাক দিয়ে বাতাস যাওয়া 50%-এর বেশি কমে গেল, অর্থাৎ 100 ml বাতাস যাচ্ছিল সেখানে 40 ml বাতাস যাচ্ছে, অর্থাৎ 60% কমে গেল, সেটাকে বলে হাইপোঅ্যাপনিয়া। এই অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া যোগ করে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, এইটা আমরা পলিসোনোগ্রাফ মেশিন দিয়ে দেখি। আচ্ছা, তো অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্স যদি 30-এর বেশি হয়, তখন আমরা সার্জারিতে যাই, সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার। এর চেয়ে কম হলে তখন ওয়েট রিডাকশন এবং সিপিএপি, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এখন আবার বাইপ্যাপ, মাইক্রোসিপ্যাপ, টাং পেসমেকার, অনেকগুলো পদ্ধতি বেরোয়েছে। সো দ্যাট, এবং কিছু ফুড, হ্যাঁ,
মানে কিছু খাবার আছে যেটা ঘুমটাকে ভালো রাখে, মাসল টোন বাড়ায়, এদের অনেক রকম চিকিৎসা চিকিৎসা আছে। বাট কখন কোনটায় যাবো দ্যাট ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি যখনই নাক ডাকবে তখনই বুঝতে হবে আনটিল আদারওয়াইজ প্রুভড ইট ইজ ডিউ টু অ্যাডেনোটনসিলাইটিস। আচ্ছা তাদের ক্ষেত্রে রেজাল্টও খুব ভালো হয়। আপনি অ্যাডেনোটনসিলাইটিস অপারেশন করে দেন, হি উইল বি কোয়াইট ফাইন। আচ্ছা ওকে। এই সমস্যাগুলোর এই যে ডিটেকশন যেটা, অথবা আমরা যদি এটা ডায়াগনোসিস বলি, সেইটায় কতখানি উন্নতি হয়েছে বাংলাদেশে? আমাদের এখানে স্লিপ ল্যাব বলে একটি কথা আছে, এটি কি আছে যথেষ্ট পরিমাণ? 2004 থেকে প্রথম যে স্লিপ ল্যাব হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আপনার গুলশানে প্রথম করে, সর্দার নঈম অ্যান্ড আচ্ছা। আমি ওইটার সাথে জড়িত ছিলাম। ওকে সো এরপরে বাংলাদেশে স্লিপ ল্যাব অনেকগুলো হয়েছে, বড় বড় হাসপাতাল, স্কয়ার, অ্যাপোলো, ল্যাবেড, দে আর ডুইং গুড, তাদের বড় বড় ল্যাব আছে। আমি নিজেও একটা ল্যাব চালাই, এই শুধু আইডেন্টিফিকেশনের জন্য, এই তার নাক ডাক আছে কি নাই, এটা স্মল স্কেলে, জাস্ট ওভার দ্য কাউন্টার। তো এখানে যথেষ্ট উন্নতি হয়েছে বাংলাদেশে। আমরা এরপরে 2013-তে যখন অ্যাসোসিয়েশন করি, 2010-এ প্রথম স্লিপ ফাউন্ডেশন করি, দেন 2013-তে আমরা স্লিপ সার্জারি অ্যাসোসিয়েশন করি, যেটা প্রতি বছরই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করা গেছে, যারা আমাদের সার্জনরাও বাইরে যাচ্ছেন আচ্ছা এবং সার্জারিও হচ্ছে এটার উপরে, যে সার্জারিগুলো দরকার। কিন্তু আমাদেরকে বুঝতে হবে স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টদের বা নাক ডাকা বা ঘুমের সমস্যা থাকলে সেই পেশেন্টদের সার্জারি করার সময় আমাদেরকে সতর্ক হতে হয় অত্যন্ত। কারণ এই পেশেন্টরা একটা লো অক্সিজেনে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা তার বডিতে হার্ট ডিজিজ থাকে, ইউজুয়ালি হার্ট, লাংস, এইসব জায়গায়, মানে ফুসফুস, হার্ট, এইসব জায়গায় ডিজিজ থাকে। তার সাধারণত ডায়াবেটিসও থাকতে পারে। হ্যাঁ, এবং তাকে যে ইনটিউবেট করা হয়, অর্থাৎ গলার মধ্যে যখন টিউব দেওয়া হয় যে ফেজে, এই ফেজটা খুব গুরুত্বপূর্ণ। তো অনেক সময় গলার ওই আকৃতিটা সরু থাকে আচ্ছা বা দেখা যায় না, ইনলেট অফ দ্য ল্যারিংস, যেখানে টিউবটা আপনি ইন করাবেন। ওকে, দ্যাট ইজ লট অফ থিংস যেটা আগের থেকে অ্যাসেস করে নিতে হয়। আর এই নাক ডাকা বা ঘুমের সমস্যা যাদের থাকে তাদেরকে 3টা জিনিস দেওয়া যায় না। হ্যাঁ, আপনার 3টা মেডিসিন এইসব প্রসিডিওর আগে, শুধু অপারেশন না, অপারেশন ছাড়াও তো প্রসিডিওর আছে। এক্স্যাক্টলি জি যেমন এন্ডোস্কোপি আছে, এন্ডোস্কোপিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জি রিসেন্টলি, আপনি সাম্প্রতিক শুনেছেন। জি হ্যাঁ, আর কার দোষে হয়েছে, কি হয়েছে, দ্যাট আই উইল নট, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য বিএমডিসি অ্যান্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিপল। আই এম নোবডি টু ক্যালকুলেট ইট, বাট আই ক্যান সে যে এইসব ক্ষেত্রে যেটা দেওয়া উচিত না, যদি নাক ডাকা থাকে, পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে প্যাথিডিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা যাবে না, যেটা আমরা ব্যথানাশক হিসেবে ব্যবহার করি। ওকে, এটাকে সিডেটিভ জাতীয় ওষুধ কোনো দেওয়া যাবে না, ঘুমের ওষুধ। ও আচ্ছা ঘুমের ওষুধ দিলে আরও বেশি রিল্যাক্স হয়ে যাবে, ফলে বাতাস নিতে পারবে না সে, ইট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর দ্য পেশেন্ট। এবং অ্যান্টিহিস্টামিন বা যে কোনো ওষুধে যেটা মাসেল রিল্যাক্স করে অতিরিক্ত, সেই ধরনের ওষুধ আচ্ছা এই স্লিপ অ্যাপনিয়া রোগীদেরকে আসলে দেওয়া দেওয়াটা যাবে না। যৌক্তিক না, আচ্ছা বা খুবই এটা গুরুত্বপূর্ণ contraindicated। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ওই প্রসঙ্গে আরেকটু যাব, কিন্তু তার আগে আমি স্লিপ ল্যাব নিয়ে আবার একটুখানি জিজ্ঞেস করতে চাই। অনেকেরই মনে হয় প্রশ্ন থাকবে, তারা নানান রকম ল্যাব দেখেছেন, একটি প্যাথোলজি ল্যাবে ব্লাড নিচ্ছে, সেটি নিয়ে টেস্ট করা হচ্ছে। স্লিপ ল্যাবের কি হয়, কি কি থাকে সেখানে? একজন রোগী যখন যাবেন তিনি কি এক্সপেক্ট করবেন সেখানে? আচ্ছা, স্লিপ ল্যাবে যে প্যারামিটারগুলো দেখা হয় সেটা হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম, ব্রেনের অ্যাক্টিভিটি ডিউরিং স্লিপ, দেন চোখের অ্যাক্টিভিটি, আচ্ছা মাসেলের অ্যাক্টিভিটি, ইলেকট্রোমায়োগ্রাম, দেন ইলেকট্রোঅকুলোগ্রাম করা হয়, ইসিজি, কতটুকু অক্সিজেন ঢুকতেছে, কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অর্থাৎ ব্লাড অক্সিজেন লেভেল, ব্লাড কার্বন ডাইঅক্সাইড লেভেল। আচ্ছা তার এটা দেখা হয় যে তার চেস্ট এক্সপ্যানশন কতটুকু করে ডিউরিং স্লিপ, সে বাতাস কতটুকু নিতে পারতেছে, অ্যাবডোমিনাল, এবং ব্রিদিং প্যাটার্নটা কি, থোরাকো অ্যাবডোমিনাল না অ্যাবডোমিনো থোরাসিক। আচ্ছা ওকে, দেন নেজাল থার্মিস্টর দেওয়া থাকে, এদের দেখা হয় বাতাস কতটুকু ঢুকতেছে আসলে, তার বাতাস কতটুকু যাচ্ছে। এবং আরেকটা প্যারামিটার আছে, সেটা হলো ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, অর্থাৎ আপনার যে খাদ্যনালী তার নিচের অংশে কতটুকু প্রেশার হচ্ছে। কারণ যদি এখানে প্রেশার যদি অনেক নেগেটিভ হয় তাহলে কি হবে, আপনার স্টোমাক থেকে অ্যাসিড উপরে উঠে আসবে। আচ্ছা সো
এইসব প্যারামিটারগুলো দেখা হয়। দেখা হয়, তার মানে অনেকগুলো সেন্সর কানেক্টেড থাকে। জি, তারপরে আসলে এটা আপনি যেটা বুঝছেন আমি বুঝতে পারছি। এটা আসলে এখন বাসায়ও করা হয়, হোম স্টাডিও করি আমরা। আচ্ছা, এটা খুবই ইজি একটা প্রসিডিওর। আপনি যদি এই মেশিনটা ছোট্ট একটা মেশিন, রোগীকে তো ঘুমাতে হবে, হ্যাঁ, ঘুমাতে অবস্থায় ঘুমানোর তাকে সময় তার সবকিছু হাতে connected থাকে। হাতে এবং এখানে কতগুলো ইয়ে লাগায় দেওয়া হয়, সেন্সর লাগায় দেওয়া হয়। সেটার রিডিংটাই আসে ওই চিপসে, আচ্ছা, কম্পিউটারে আসলে সেটাকে আমরা প্রিন্ট করে আমরা দেখি যে তার কয়বার দম বন্ধ হয়েছে, তার অন্য অন্য ইন্ডেক্স কি, তার র্যাম স্লিপ নন র্যাম স্লিপের প্রপোর্শন কি। এত জটিলতা না গিয়েও স্লিপ টেস্ট করা যায় আচ্ছা, প্লেন অ্যান্ড সিম্পল পালস অক্সিমিটার দিয়ে, যে ঘুমের সময় তার কতবার অক্সিজেন, দম বন্ধ হলে তো অক্সিজেন লেভেল ফল করবে। জি। তো ওটা থেকে আমরা বুঝি। এর চেয়েও বেস্ট ক্লিনিক্যাল জাজ হচ্ছে বেড পার্টনার আর রুম পার্টনার। আপনি তাকে বলেন যে 1 ঘন্টা আপনি অবজার্ভ করেন কতক্ষণের জন্য কতক্ষণ ওর দম বন্ধ থাকে, দেন ইউ ক্যান ডু এ হোম স্লিপ মানে আচ্ছা। ম্যানুয়াল স্টাডি অ্যান্ড ইটস যে রেজাল্ট সেটা কিন্তু ওই ক্লিনিক্যাল রেজাল্টের চাইতে কোনো অংশে না। Okay, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সম্প্রতি আমরা দেখছি যে কারণ একটা স্লিপ স্টাডি করতে 30,000 টাকা লাগে, 20 থেকে 30,000 এটা আমি টাকা। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আমি যে করি খরচ কেমন? 5 থেকে 8,000 টাকায়। আমার মেশিন ছোট এবং অল্প প্যারামিটার দেয়, বাট প্রয়োজনীয় প্যারামিটার দেয়। আবার যারা ল্যাবে গিয়ে করেন তাদের আরো বাড়তি খরচ হয়। সো আমি মনে করি যে বাসাতেই ক্লিনিক্যাল এবং তাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারি যে তার কি ধরনের স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা। এখন আপনি যদি বাসায় এটা করতে পারেন, ইফ উই ক্যান টিচ দ্য পেশেন্টের রিলেশন, যে বাসায় এইভাবে আপনি দেখে নেন। আপনি সামনে তো স্লিপ ডে, আপনি জানেন কিনা জানি না, WHO আচ্ছা, ওয়ার্ল্ড স্লিপ ডে, এটা হলো 15ই মার্চ শুক্রবার। এবং এবারের যে সবাইকে ঘুমানোর সমান অধিকার দাও, স্লিপ ইকুইটি ফর অল। আমরা কিন্তু সবাইকে সমান ঘুমাইতে দেই না। জি। আপনি আপনার বাসার কাজের লোকরে কতক্ষণ ঘুমাইতে দেন? আর কথার কথা বলতেছি আর কি। সেটাই। আমি কতক্ষণ দেই, আমার ড্রাইভারকে আমি কতক্ষণ ছুটি দেই ঘুমানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য, এটা দিতে হবে প্রত্যেকটা মানুষকে। ঘুমের অধিকার আসলে সবার, এটি জি। একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর মনিলাল আইচ লিটু, আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের এখানে। অ্যানেস্থেশিয়া দিতে গিয়ে রোগী ঘুম পাড়িয়েছে এবং তারপর তাকে আর ফেরানো যায়নি। এই যে ঘুমটা, যখন রোগীকে অজ্ঞান করা হয় কোনো ওষুধ দিয়ে, সেই ঘুমের সাথে আমরা যেই ঘুমাই স্বাভাবিকভাবে, এই ঘুমের পার্থক্যটা কোথায়? এবং মাঝখানে আরও একটা কথা এসেছে, সিডেটিভ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তাহলে 3টা লেয়ার কিন্তু আমরা পেলাম, স্বাভাবিক ঘুম, ঘুমের ওষুধ খেয়ে ঘুম, এবং আরেকটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ঘুম। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ন্যাচারাল স্লিপ যেটা, সেটা হচ্ছে আপনাকে বডিকে রিএনার্জাইজ করে এবং আপনার ওয়েস্ট প্রোডাক্ট যেটা থাকে ব্রেনে সেটাকে ওয়াশ আউট করে। দ্যাট ইজ ন্যাচারাল স্লিপ। এটা শরীরের মধ্যে একটা নতুন জীবন দেয় আপনাকে। ইউ ক্যান সে, আপনি যখন সকালে উঠবেন, যদি আপনার রিফ্রেশ না লাগে, আপনার যদি মনে না হয় যে আমি নতুন লাইফ পাইছি আজকে সকালে আবার, তাইলে ওই ঘুমটা ফ্রেশ ঘুম না। ন্যাচারাল ঘুমটা হলো এইটা। এখন অনেকে হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। এই ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো মানে হলো আপনাকে জেলখানায় নিয়ে আইসোলেট করে রাখা। আচ্ছা, আপনি আপনার ইচ্ছাতে ঘুমাচ্ছেন না, ন্যাচারাল রিদমে আপনি ঘুমাচ্ছেন না। ফলে এই জন্য দেখবেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরে সকালে আপনার মোটেও ফ্রেশ লাগে না, মোটেও আপনার কাছে মনে হয় না যে ইউ হ্যাভ গট এ নিউ লিজ অফ লাইফ। আপনার কাছে বরং ডিপ্রেসড, আপনার কাছে বরং অনেক কিছু ভুলে যান আপনি, এবং এর লং টার্ম এফেক্টও অনেক খারাপ। জি, ইট ইজ টোটালি মানে ডিপ্লোরেবল এর এফেক্টটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যানেস্থেশিয়ার সময় কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি অবশ্যই এটাকে ভিন্ন চোখে দেখি এজ এ ক্লিনিশিয়ান আর সার্জন। আপনি যাই বলেন, যে কোনো সার্জারিতে যখন কোনো রোগী মারা যায়, মানে সার্জিক্যাল প্রসিডিওর বা অথবা অন্য কোনো প্রসিডিওর করার সময় রোগী মারা যায়, যেমন একটা রোগী কিন্তু মারা গেছে এন্ডোস্কোপি করার সময়, জি, সেটা কিন্তু সার্জারি না। সার্জারি না সেটা। তো তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1 পেশেন্ট ফ্যাক্টর। পেশেন্টের এমন কিছু থাকতে পারে, যেমন তার ব্লাড প্রেশার আছে, হঠাৎ করে এটা শ্যুট করছে, আনকন্ট্রোলড। ডায়াবেটিস থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, তার কনকারেন্ট আদার কোনো মেডিকেল ডিজিজ থাকতে পারে, যে কারণে তার এই কন্ডিশন থেকে তাকে ব্যাক করা যায় নাই। ওকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার টেকনিক্যাল এরর থাকতে পারে,
from the part of the anesthetist, part of the surgeon, part of the clinician, এটাও থাকতে পারে। মেবি আদার প্যারাফ্রেনেলিয়া এরর, যেমন ধরেন আপনার ওই সময় যে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিল, ধরেন এন্ডোস্কোপিক টিউব লিক হয়ে গেছে, আপনার আম্বু ব্যাগ হয়তো ফেটে গেছে, অ্যাজ ফর এক্সাম্পল বলতেছি, অথবা মেশিনে কোনো ডিস্টারবেন্স দেখা দিচ্ছে যে মেশিনটা দিয়ে আপনার অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, অথবা মেডিসিন ইজ এ সুডো প্রোডাক্ট, হ্যাঁ, মেবি ভেজাল ওষুধ, অথবা মেবি লো কোয়ালিটি ওষুধ, অথবা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মেবি। অনেক জায়গাতেই আসলে সমস্যাটা জি, আসতে পারে। সো ইন নো ওয়ে বিফোর unequivocally investigating a incident we cannot make a comment that which one is responsible for this This action. action. So সে- রোগী যে কোনো কারণে মারা যাক না কেন, we must investigate and go for the Right reason, এবং যেটা বাইরে সঠিক কিন্তু কারণ। আরেকটা সিস্টেম আছে যেটা আমাদের দেশে নাই, সেটা সার্জিক্যাল অডিট। অর্থাৎ যত সার্জারি হয় এটা দেখা হয় যে যে ধরেন আমি 100টা অপারেশন করলাম, এটা আবার অডিট করা হয় যে আসলে 100টা অপারেশন আমি কারেক্ট পদ্ধতিতে করছে কিনা, আমার আউটকাম কি, আমার প্রসেসটা ঠিক ছিল কিনা। জি, এইসবের বালাই তো আমাদের দেশে নাই। এবং আপনি ইউ বেটার নো দ্যান মি, আমি সবসময় বলি এখানে সবাই প্রতিযোগিতা করে লাফালাফি করে যে যে যেমনে পারে যায় পদ নেয়, ওকে, এবং সেইভাবেই প্রমোশন নেয়, সেইভাবেই অন্য কিছু নেয়। হ্যাঁ, আপনার সেই মানে আই ওয়ান্ট নট টু গো ফর না ডিটেইলস, ঠিক আছে, এটা হয়তো আমাদের জি এটা ভিন্ন প্রসঙ্গে হয়তো আমাদের আলোচনা আসতে হবে। আপনি আমি যে অ্যানেস্থেসিয়ার ঘুমের যেটা বলেছিলাম, যে সে যে কোনো একটা ওষুধ হোক বা কিছু হোক, ওই সময়টায় ফিজিওলজিক্যালি কি ঘটে আসলে তার, মানে সে কি পুরোই রিল্যাক্সড হয়ে যায় নাকি অন্য কোনো ঘটনা ঘটে, অচেতনটা হয় কেন? না এটাকে বলে হিপনোস্লিপ। আচ্ছা, সে এক ধরনের হিপনোসিসের মধ্যে চলে যায়, যে কমা, যে আইসিইউতে যখন পেশেন্ট থাকে ডিপ কমায়, তাই না, সেও তো এক ধরনের ঘুমের মধ্যেই থাকে, হ্যাঁ, বাট ইটস নট ন্যাচারাল। ঘুম হলো যে আপনার আনকনসিয়াসলি আপনি ঘুমায় পড়বেন এবং আপনি কিন্তু নির্দিষ্ট সময় পর আবার জেগেও যাবেন, সেটা ওখান থেকে তো আপনি জাগতেছেন না, ঠিক আছে, এবং ফাইনাল কমা ইজ ডেথ। ইউ গট মাই পয়েন্ট? জি, সো আপনি অ্যানেস্থেসিয়ার সময় যে ঘটনা ঘটে, তাকে পেইন কিলার দেওয়া হয়, তাকে মাসল রিল্যাক্সেন্ট দেওয়া হয়, তাকে এক ধরনের সিডেশন দেওয়া হয় যাতে সে ডিপ ইয়েতে থাকে, কমা টাইপের স্টেটে থাকে, সে কিছুই টের পায় না, তার পেইন হয় না। আবার এর শেষে সার্জারি শেষে তাকে আবার রিভার্স করা বলি আমরা, আচ্ছা। তাকে আবার নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আবার ধরেন অনেকের হরমোনাল সমস্যা থাকে, যেমন সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, তার কিন্তু রিভার্স করতে সমস্যা হবে, অর্থাৎ আচ্ছা। জ্ঞান ফিরতে সমস্যা হবে, মারাও যায়। সো এটা অনেক সময় ধরা যায় না। তো এই জন্য অ্যানেস্থেসিয়ার আগে যেসব শর্ত পূরণ করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত, এর মধ্যে থাইরয়েড হরমোনও অনেক দেশে এখন ইন্ট্রোডিউস ইনক্লুড করা হয়েছে। সিবিসি, বিটিসি, টিপিটি, ব্লাড সুগার, ইসিজি, আচ্ছা। এগুলো ম্যান্ডেটরি। আচ্ছা। আবার বয়স যদি 50-এর বেশি হয় তখন ইকো, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এগুলো করে নিতে হয়। সেটি হিউম্যান লাইফ ইজ ভেরি প্রেশাস। জি, এবং অনেক কমপ্লেক্সও বটে। অবশ্যই। আমরা প্রায় শেষের দিকে চলে এসে খুব অল্প করে যদি বলেন যে এই যে আমাদের যাতে কোনো কিছুতেই না যাওয়া লাগে, জটিল সার্জারি বা জটিল অসুখে যাতে আমরা না ভুগি, সেই জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। কি করে আমরা ভালো করে ঘুমাতে পারি? দেখুন, এটা হিপোক্রেটিসের একটা কথা আছে 3000 বছর আগের, তাকে আমরা ফাদার অফ মেডিসিন বলি, যে ম্যান ইজ দ্য ডক্টর অফ হিজ ওন বডি। আপনি আপনার বডির সবচেয়ে বেস্ট ডক্টর, ওকে। অ্যান্ড স্লিপকে বলা হয় মাদার অফ অল মেডিসিন। স্লিপ, ঘুমানো, এবং স্লিপ ডিপ্রাইভেশন ইজ দ্য ফাদার অফ অল ডিজিজ, আচ্ছা, ওকে। তো এখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা দিয়েই আমি এটা শুরু করি। এটা হচ্ছে, আপনি যেভাবে ছিলেন পৃথিবীতে 5000 বছর আগে, আপনি যেভাবে ঘুমাইতেন, আপনার শব্দ ছিল না, লাইট ছিল না, আলো ছিল না, কি কারেন্ট ছিল না, আপনি সেই অবস্থায় ঘুমাবেন, আচ্ছা, সেই অবস্থায় জেগে উঠবেন। আপনি সারাদিন শিকার করে বেড়াতেন, কাজ করে বেড়াতেন, অর্থাৎ ব্যায়াম করতেন, আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে। আপনার খাদ্যাভ্যাসও সেই আগের যুগে ফিরে যেতে হবে। সানরাইজ, সানসেট, 2 মিল, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইজ দ্য বেস্ট মেথড অফ। আপনি সারাদিনে অল্প অল্প করে খাচ্ছেন, আপনার শরীরকে, মেশিনকে আপনি ডিস্টার্ব করতেছেন,
তো আপনার স্ট্রেস হরমোন লেভেল তো অনেক বেড়ে থাকবে সারাদিন। রাত্রে বিছানায় গেলে আপনার ঘুম আসতে দেরি হবে না। ঘুমটা কি? ঘুমটা হচ্ছে স্ট্রেস হরমোন, সারাদিনে যে স্ট্রেস হরমোনটা প্রডিউস হলো, এবং ঘুম আসতে গেলে যে অ্যাডিনোসিন এবং অন্যান্য যে সব হরমোন, তাদের মধ্যে ব্যালেন্সটাই হচ্ছে ঘুম। আচ্ছা, অর্থাৎ একটা গ্রুপ ঘুমাইতে আপনাকে বাধা দিচ্ছে, আর একটা গ্রুপ আপনার ঘুম ইন্ডাকশন করছে, মেলাটোনিন ঘুম আনতেছে, যেটা অন্ধকারের প্রভাবে আসে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে। কোশ্চেন ইজ দ্যাট, যে আপনি যে পরিবেশটায় ঘুমাবেন সেই পরিবেশটা কেমন হবে। সেটা এবং আপনি সন্ধ্যায় যখন ঘুমাবেন তখন আপনি আপনি অন্তত রাতে 2 ঘন্টা আগে খাবেন, ঘুমের 2 ঘন্টা আগে। আপনার ঘুমের পরিবেশটা হইতে হবে শব্দ এবং আলোবিহীন। আপনি ঘুমের যদি 10 মিনিট আগে একটা গোসল দেন, তাহলে বডির টেম্পারেচার 1 ডিগ্রি কমে যায়, ফলে সেটি ঘুমটা এই জন্য আমাদের বৃষ্টির দিনে ঘুম আসে। বৃষ্টির দিনে ঘুম আসে, সেটা খেয়াল করেন, কারণ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কমে যায়, কাজেই বডি টেম্পারেচারও কমে যায়, আপনার ঘুম। শীতকালে এই জন্য আপনার বেশি ঘুম ঘুম ভাব থাকে। সকালে আপনাকে 15 মিনিট সানলাইট নিতে হবে, কারণ সানলাইটই বডির মেশিনটাকে ইনডিউস করে, এবং সকালে যদি সানলাইট নেন তাহলে এর 10 ঘন্টা পরে মেলাটোনিন সিক্রেশন শুরু হয়, তো সেটা আমাকে রাতের বেলা ঘুমাতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ এটা একটা টোটাল একটা প্রসেস এবং একটা ম্যানেজমেন্টের বিষয়, যেটি আমরা হয়তো অনেক বেশি চা, সতর্কতার কফি, সাথে অ্যালকোহল আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মনিলাল আইচ লিটু। আপনাকে যখনই পাই আমাদের আসলে এই আলোচনাগুলো খুব জমে ওঠে। আমরা চাইবো যে আরও এই বিষয়গুলো নিয়ে চালিয়ে যাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সময় দেওয়ার জন্য।